শক্তিশালী যুক্তরাষ্ট্রের বিপক্ষে হোয়াইট ওয়াশ এড়িয়েছে বাংলাদেশ দল। অবশেষে জয়ের দেখা পেয়েছে, কিন্তু রাস্তাঘাটে কোথাও আনন্দ মিছিল আসলে দেখতে পায়নি। বাংলাদেশ আসলে শেষ পর্যন্ত মানসম্মানটা রক্ষা করেছে। হওয়ার কথা ছিল এমন যে এই ম্যাচে বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে হারিয়ে তাদেরকে হোয়াইট ওয়াশ করার কথা ছিল, কিন্তু বাংলাদেশ নিজেই হোয়াইট ওয়াশের লজ্জা এড়িয়েছে। এটা আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য এই সিরিজটা স্মরণীয় হয়ে থাকবে। কিন্তু হোয়াইট ওয়াশের লজ্জা এড়ালেও বাংলাদেশ কিন্তু একটা লজ্জা এড়াতে পারেনি, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র কিন্তু আজকে তাদের মূল স্কোয়াড নিয়ে খেলেননি। তাদের 4 জন মূল ক্রিকেটারকে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন। প্রথম ম্যাচের জয়নায়ক হারমিত সিং, দ্বিতীয় ম্যাচে জয়নায়ক আলী খান এবং ক্যাপ্টেন মোনাক প্যাটেল এবং তাদের যে মূল অলরাউন্ডার স্টিভেন টেইলর, তিনিও কিন্তু খেলেননি। অর্থাৎ বেঞ্চ টিম বা যুক্তরাষ্ট্রের বি টিমের বিপক্ষে আজকে বাংলাদেশ খেলেছে। এটা কিন্তু এক ধরনের লজ্জা বলা যায়, যে খেলা শুরুর আগেই যুক্তরাষ্ট্র বাংলাদেশকে এই লজ্জাটা দিয়েছে। বাংলাদেশ আজকে কিন্তু আসলে ভালো খেলেছে, ঠিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের যেমনটা খেলার কথা সেভাবেই খেলেছে। 11 ওভার 4 বলেই টার্গেট অ্যাচিভ করেছে এবং কোনো উইকেট না হারিয়ে। লিটন কুমার দাস আজকে ওপেনিং করেননি, তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার দুজনকে ওপেন করার জন্য পাঠিয়েছে এবং তারা সেই কাজটা ভালোভাবে করেছে। একজন 138 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, আর একজন 153 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। আজকে প্রথম থেকে মনে হচ্ছে যে তারা আসলে তাদের ভয় ডরহীন ক্রিকেটটাই খেলেছেন এবং টি-20তে অ্যাপ্রোচটা যেরকম হওয়ার কথা ঠিক সেভাবেই খেলেছেন। যদি টার্গেটটা 104 না হয়ে 105 না হয়ে যদি 150-র উপর হতো, 160-এর উপর হতো, তাহলে কি তানজিদ তামিম সৌম্য সরকার এভাবে খেলতে পারতেন? ক্যাপ্টেন শান্ত গত ম্যাচে একটা কথা বলেছিলেন যে সমস্যাটা তাদের স্কিলে নয়, মানসিকতায় সমস্যা। অর্থাৎ মানসিকতার সমস্যাটা কি, যে বেশি রান দেখলে আসলে বাংলাদেশ দলের ক্রিকেটাররা ভটকে যান, ভয় পেয়ে যান। বেশি রান চেস করা যে মানসিকতা, সেটা তাদের নেই। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ টসে জিতেও পরবর্তীতে ব্যাটিং করেছে, কিন্তু বাংলাদেশের সমস্যাটাই ব্যাটিং নিয়ে। যেখানে ব্যাটারদের পরীক্ষা নেওয়া উচিত, ঠিক সে জায়গায় বাংলাদেশ আসলে সিরিজ জেতার জন্য একটা নিরাপদ পজিশনে খেলার চেষ্টা করেছিল এবং সেটার ফল কিন্তু যুক্তরাষ্ট্রে পেয়েছে। আর অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রথম 2 ম্যাচ জেতার পর সিরিজ নিশ্চিত হওয়ার পর তাদের মূল 4 জন ক্রিকেটারকে বিশ্রামে পাঠিয়েছে, কিন্তু বাংলাদেশ সেই সাহসটা জিম্বাবুয়ের বিপক্ষে করতে পারেননি। তাসকিন আহমেদকে টানা 4 ম্যাচ খেলেছেন, এর ফলে ইনজুরি হয়েছেন। অন্য যে ক্রিকেটার আছে তাদেরকে বাজিয়ে দেখার চেষ্টা করেননি বা সেই সাহসটা বাংলাদেশ দেখাননি, কিন্তু যুক্তরাষ্ট্র সেই সাহস দেখিয়েছেন এবং বাংলাদেশকে হয়তো তারা আসলে এই শিক্ষাটাও দিয়েছেন। আসলে বাংলাদেশে আসলে মানসিকতার যে জায়গাটা, সেই জায়গাতে উন্নতি করতে পারলে বাংলাদেশের শান্তর কথার সঙ্গে আমিও একমত যে স্কিলের আসলে বাংলাদেশের সমস্যা নেই। বাংলাদেশের ক্রিকেটাররা আসলে জন্মগতভাবে অনেকে প্রতিভাবান, অনেক বেশি যে ক্রিকেটের সুযোগ সুবিধা পেয়ে থাকে এমন না। তারা আসলে প্রতিভাবান বলেই কম সুযোগ সীমাবদ্ধতার মধ্যে থেকেই কিন্তু ভালো ক্রিকেটটা খেলার চেষ্টা করেন, কিন্তু মানসিকতার অনেক বড় একটা সমস্যা রয়ে গেছে বাংলাদেশ দলে। সেটা কিন্তু যুক্তরাষ্ট্র সিরিজে এসে প্রতীয়মান। এবং টি-20 ওয়ার্ল্ড কাপে যদি ভালো করতে হয়, সাহসটা আসলে বাড়াতে হবে, যেটা আসলে এই ম্যাচে দেখা গেছে। যেই সাহস, ব্যাটার বোলার সবার অ্যাপ্রোচ ঠিক ছিল। মুস্তাফিজুর রহমান এই ম্যাচে নিঃসন্দেহে জয়ের নায়ক। যুক্তরাষ্ট্র প্রথমে যেভাবে শুরু করেছিলেন, প্রথম 5 ওভারে তারা 44 রানের মতো নিয়েছিলেন। সাকিব একটা উইকেট নিয়েছেন, পরে 6ষ্ঠ ওভারে এসে মুস্তাফিজুর রহমান ওই উইকেটটা নেওয়ার পরেই কিন্তু রানের খাতাটা আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করছে যুক্তরাষ্ট্রের এবং শেষ পর্যন্ত সবাই মিলে চেপে ধরেন। মুস্তাফিজুর রহমান ক্যারিয়ারে সেরা বোলিং করেছেন, 6 উইকেট নিয়েছেন তিনি আজকে। তো এইটা আসলে মুস্তাফিজের ক্যারিয়ার সেরা বোলিং না, বাংলাদেশের টি-20 ক্রিকেটের কোনো বোলারের সর্বোচ্চ ফিগার এবং আন্তর্জাতিক টি-20তে এটা দ্বিতীয় সর্বোচ্চ। দারুণ বোলিং করেছেন নিঃসন্দেহে তিনি, 10 উইকেট পেয়েছেন সিরিজে এবং সিরিজ সেরা হয়েছেন। তবে একটা কথা হচ্ছে যে এই যে আজকের ম্যাচটা কিন্তু অনেকটা অর্থহীন ম্যাচ ছিল। প্রথম 2 ম্যাচ হেরে সিরিজ বাংলাদেশ হেরে গেছে। এই অর্থহীন ম্যাচে যে ব্যাটাররা বোলাররা জ্বলে ওঠা, এটা আসলে খুব একটা আসলে কাজে দেয়নি। যেই ম্যাচে জ্বলে ওঠার কথা, সেই ম্যাচগুলোতে আসলে ঠিক সেভাবে খেলতে পারেনি। আজকে কিন্তু ওপেনিং জুটিতে আমরা দেখেছি টপ অর্ডার সফল ছিল, পুরোপুরি সফল। অন্য সময় দেখেছি আমরা পাওয়ার প্লেতে বাংলাদেশ 30-35 রান নিতে 2-1 উইকেট চলে যায়। আজকে কিন্তু সে জায়গায় একদম দারুণ খেলেছেন, টপ অর্ডার সাকসেস ছিল। এবং লিটন কুমার দাসকে ড্রপ করে যেভাবে ওপেনিং জুটি খেলানো হয়েছে, সৌম্য সরকার এবং তানজিদ তামিম, হয়তো পরবর্তীতে বাংলাদেশের যে 2টো প্রস্তুতি ম্যাচ আছে যুক্তরাষ্ট্র এবং ইন্ডিয়ার বিপক্ষে, হয়তো সেই ম্যাচগুলোতেও এই কম্বিনেশনটা দেখা যেতে পারে। সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম, তারা দুজন ওপেন করতে পারেন। লিটনকে এখানে আরেকটা বিষয় আপনারা হয়তো খেয়াল করবেন, যে বাংলাদেশের উইকেট কিপার নিয়ে একটা ম্যাজিক চেয়ার খেলা হচ্ছে।
যে একবার লিটনকে দেওয়া হচ্ছে, একবার জাকির আলী অনিককে দেওয়া হচ্ছে। জাকির আলী অনিকের উইকেট কিপিংটা খুব বাজে, বেশ কয়েকটি ক্যাচ মিস করেছেন, রান আউট মিস, স্টাম্পিং মিস করেছেন এবং অনেক সমস্যা দেখা দিচ্ছে। হয়তো শেষ পর্যন্ত লিটন যদি একাদশে টিকেও যান সেটা হয়তো কিপিংয়ের কারণে এমনটা হতেও পারে, কারণ যেহেতু জাকির আলী ব্যাটিংয়ের দিক থেকে লিটনের চেয়ে একটু এগিয়ে থাকলেও কিন্তু কিপিংয়ের দিক থেকে অনেক পিছিয়ে আছে। যেহেতু ইন্টারন্যাশনাল একটা বৈশ্বিক আসর, সেখানে হয়তো চাপটা একটু বেশি থাকবে, সেই জায়গায় হয়তো লিটনকে কিপিংয়ের জন্য খেলানো হতে পারে। এটা আসলে কতটা দুঃখজনক একটা ব্যাপার যে ইন্ডিয়া, আমরা দেখেছিলাম যে ইন্ডিয়াতে 4 জন কিপার ছিল এবং সবাই ফর্মে ছিল, যে টিম ম্যানেজার কাকে রেখে কাকে খেলাবে এটা নিয়ে আসলে দ্বন্দ্বে ছিল। কিন্তু বাংলাদেশের পক্ষে কেমনটা হয়েছে, একজন কিপার হিসেবে ভালো নয় কিন্তু কিছুটা ফর্মে আছেন, আরেকজন ব্যাট হাতে ফর্মে নেই কিন্তু উইকেট কিপিং ভালো। এখন হয়তো উইকেট কিপিংয়ের জন্য লিটনকে একাদশে নেওয়া হতে পারে, এটা কিন্তু এটা বিরাট একটা সমস্যা হতে পারে বিশ্বকাপে। দেখা যাক শেষ পর্যন্ত আসলে কী হয়। রিশাদ হোসেনের কথা বললে না বললে নয়, পুরো সিরিজে দারুণ বোলিং করেছে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং রিশাদ যে কেন গুরুত্বপূর্ণ সেটা কিন্তু তিনি দেখিয়েছেন। আর রিশাদে আমরা যদি দেখি, প্রথম ম্যাচে 16 রান দিয়েছিলেন, 1 উইকেট পেয়েছিলেন, দ্বিতীয় ম্যাচে 21 রান দিয়েছেন, 2 উইকেট পেয়েছিলেন, আজকে মাত্র 7 রান দিয়ে 1 উইকেট পেয়েছেন। অর্থাৎ রিশাদ পুরো সিরিজে 42 রান দিয়ে তিনি 4 উইকেট পেয়েছেন। দারুণ বোলিং ফিগার এবং প্রয়োজনের সময় কিন্তু ব্রেক থ্রু এনে দিয়েছেন। এই যে একজন লেগ স্পিনার একটা দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সেটা তিনি দেখিয়েছেন। এবং দ্বিতীয় ম্যাচটা রিশাদ আসলে চেষ্টা করেছিলেন বাংলাদেশ দলকে জেতানোর জন্য, কিন্তু সেটা পারেননি। যদি সেই ম্যাচটা জেতাতে পারতেন তাহলে কিন্তু একদম রিশাদকে ঠিক যেই কারণে দলে নেওয়া হয়েছে সেই পারপাসটা পুরোপুরি কিন্তু সার্ভ করতে পারতেন তিনি। আশা করছি যে রিশাদ এভাবে সুযোগ পেলে ভবিষ্যতে আরও দারুণ খেলবে এবং বাংলাদেশ দলের যে লেগ স্পিনার নিয়ে হাহাকার, লেগ স্পিনার অর্ডার, সেটা অবশ্যই সে পূরণ করতে পারবে। হয়তো রিশাদও একসময় রশিদ খানের মতো হয়ে যাবে, আমরাও বলতে পারবো যে আমাদের একজন রশিদ খান আছে। বাংলাদেশে যখন খেলা হয় স্টেডিয়ামে, সেটা ওয়ার্কিং ডে হোক আর অন ডে হোক আর অফ ডে হোক, স্টেডিয়ামে গ্যালারি ভর্তি দর্শক থাকে। কিন্তু যুক্তরাষ্ট্রের ম্যাচগুলো দেখেছেন, গত 2টা ম্যাচে তেমন দর্শক ছিল না, কারণ ওয়ার্কিং ডে ছিল। আজকের ম্যাচে কিন্তু প্রচুর পরিমাণে দর্শক এসেছে, কারণ আজকে অফ ডে ছিল। তো সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ কিন্তু আসলে ক্রিকেটটাকে সেই লেভেলে বা ওইভাবে প্রাধান্য দেয়। আশা করছি বাংলাদেশের ক্রিকেটাররাও সেই মানুষদের, যেই দর্শকদের আবেগ অনুভূতি বুঝবে এবং সেটা দাম দেওয়ার চেষ্টা করবেন এবং বাংলাদেশ বিশ্বকাপে ভালো কিছু উপহার দেবেন। দিন শেষে এটাই প্রত্যাশা করি। হোসাইন আরমান, পিটি কুইক টাইম।